যুদ্ধ হেরেও জিতল ইরান, আমেরিকার সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়। ৩ মাস, হাজারো বোমা, বিপুল অস্ত্র ভাণ্ডার, তবু আমেরিকা টেবিলে ফিরে এলো। ইরানের সঙ্গে সমঝোতায় বসতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। যে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল ওয়াশিংটন, সেই ইরানই আজ টিকে আছে। শুধু টিকে নয়, মাথা উঁচু করে দাঁড়িয়ে। এটাই সবচেয়ে বড় গল্প। কেউ ভাবেনি ইরান পারবে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলো। ওয়াশিংটন ও তেল আবিবের হিসাব ছিল পরিষ্কার। দ্রুত সামরিক অভিযান, ইরানের ক্ষমতা কাঠামো ভেঙে পড়বে, শাসন ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। যুদ্ধ শেষ হবে দ্রুত, কিন্তু ইরান সেই হিসাব উল্টে দিল। আঘাত এলো, পাল্টা আঘাত গেল। আরব প্রতিবেশী মার্কিন ঘাঁটি ইসরায়েল, ইরান কাউকে ছাড়েনি। হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার দাবি করলেন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। পরে সেই দাবি অতিরঞ্জিত বলেই প্রমাণিত হলো। ইরান ভাঙেনি, খামেনি গেলেন, ব্যবস্থা গেল না। সবচেয়ে বড় দাবা চাল ছিল এটি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেন, তার ঘনিষ্ঠ সহযোগীরাও। ওয়াশিংটন ভেবেছিল এরপর ইরানের ক্ষমতা কাঠামো টলে যাবে, বিশৃঙ্খলা নামবে, শাসন ভেঙে পড়বে। কিন্তু তেহরান প্রমাণ করল মাথা কাটলে শরীর মরে না। দ্রুত পুনর্গঠিত হল নেতৃত্ব। মোস্তফা খামেনি, সর্বোচ্চ নেতার ছেলে, এবং আইআরজিসির শক্তিশালী কমান্ডারদের হাতে ক্ষমতা এলো। বিবিসির বিশ্লেষণ বলছে, নতুন নেতৃত্ব আদর্শগতভাবে আগের মতোই দৃঢ়, ঝুঁকি নেয় আরও আগ্রাসী। শিরোচ্ছেদ করলেও ইরান ঘুরে দাঁড়ালো। হরমুজ, বিশ্বের গলা চেপে ধরার অস্ত্র। এই একটি চাল দিয়ে ইরান পুরো বিশ্বকে জিম্মি করে রাখল। হরমুজ প্রণালী, পৃথিবীর প্রায় 20% তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথে যায়। পেট্রোকেমিক্যাল, সার, প্রযুক্তিপণ্য সবকিছু। ইরান এই পথ বন্ধ রাখল, বিশ্ববাজারে তেলের দাম উথাল পাথাল হলো। আফ্রিকার দরিদ্র দেশগুলোতে সার সংকটের ঝুঁকি তৈরি হলো, খাদ্য সংকটের ছায়া পড়ল। একটা সামরিক শক্তি না হোক, কৌশলগত শক্তি দিয়ে ইরান পুরো বিশ্বকে চাপে রাখল। আমেরিকার মুখ পুরল কোথায় কোথায়। বিবিসির বিশ্লেষক জেরেমি বোয়েন যা বললেন সেটা কড়া। এই যুদ্ধ আমেরিকার প্রতিপক্ষদের নিরুৎসাহিত করার ক্ষমতা দুর্বল করেছে। উপসাগরীয় তেল সমৃদ্ধ আরব রাজতন্ত্রগুলো, যারা মার্কিন ছাতার নিচে নিরাপদ ছিল, তারা এখন বিকল্প জোট খুঁজছে, ইরানের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজছে। চীন পুরো সময়টা চুপ করে দেখল। আমেরিকার সামরিক সক্ষমতার বাস্তব সীমা কোথায় সেটা বুঝে নিল। সমঝোতা, কিন্তু ইরানের শর্তে চুক্তি হলো 2 পৃষ্ঠা, 14টি ধারা। হরমুজ খুলবে, মার্কিন নৌ অবরোধ উঠবে, যুদ্ধবিরতি সম্প্রসারিত হবে। কিন্তু কঠিন প্রশ্নগুলো এখন উত্তরহীন। ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী? নিষেধাজ্ঞার বিনিময়ে তেহরান কতটা ছাড় দেবে? ইসরায়েল, সবচেয়ে বড় হারের গল্প। এই পুরো যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেছিলেন, সারা জীবন অপেক্ষা করেছেন ইরানের শাসন ব্যবস্থা ভাঙার জন্য। সেই সুযোগ এলো, কিন্তু কাজ হলো না। উল্টো এখন সমঝোতার আলোচনায় ইসরায়েলের আসনই নেই। চুক্তি থেকে বাদ পড়েছে তেল আবিব। দেশের ভেতরে নেতানিয়াহু এখন সমালোচনার ঝড়ে। বিরোধীরা বলছেন, এই নীতি ইসরায়েলকে আরও বিপদে ফেলেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এখনও আটকে। হাজারো স্থাপনা ধ্বংস করেছে, কিন্তু বের হওয়ার পথ অনিশ্চিত। মস্কো থেকে বেজে উঠল এক শীতল সতর্কবার্তা, যেন বরফে মোড়া কোনো বজ্রপাত, যা আকাশ ভেদ করে নামছে ইউরোপের হৃদয়ে। যুদ্ধের শব্দ নেই এখনও, কিন্তু প্রস্তুতির প্রতিটি নড়াচড়া যেন ভবিষ্যতের অন্ধকারকে আগেই লিখে রাখছে। রাশিয়া ঘোষণা করেছে নতুন এক বিশাল পরমাণু মহড়ার নাম তার কৌশলগত প্রতিরোধ অনুশীলন। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরও বড় কিছু শক্তি প্রদর্শনের এক নির্ভুল নিঃশব্দ বার্তা, পশ্চিমের উদ্দেশ্যে ছুড়ে দেয়া এক হিমশীতল ইশারা। এই মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 64,000 সেনা, হাজার হাজার সামরিক যান, 2 শতাধিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, আকাশে 140টি যুদ্ধবিমান, সমুদ্রে 73টি যুদ্ধবিমান এবং 13টি সাবমেরিন। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এটি একটি সামরিক ভূমিকম্প, যার কম্পন ছড়িয়ে পড়ছে ইউরোপের সীমানা ছুঁয়ে। এই মহড়ার কেন্দ্রবিন্দু বেলারুশ। ন্যাটোর দরজার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড এখন পরিণত হয়েছে এক উত্তপ্ত পরীক্ষাগারে, যেখানে পরমাণু কৌশল শেখানো হচ্ছে সৈন্যদের। কিভাবে, কখন এবং কোন অবস্থায় ব্যবহার করা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র। মিনস্কো বলছে এটি প্রতিরক্ষা অনুশীলন, মস্কো বলছে এটি প্রস্তুতি, আর পশ্চিম বলছে এটি এক অশান্ত সংকেত। কিন্তু এই উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি নীরব ছায়া দীর্ঘ হচ্ছে। ইরান, যেখানে অন্যরা অস্ত্রের ঝনঝনানিতে শক্তি দেখায়, সেখানে ইরান দাঁড়িয়ে থাকে কৌশলের নীরবতায়। মস্কোর মহড়া যখন ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে, তখন তেহরান তার অবস্থানকে আরও দৃঢ় করছে এক ভিন্ন মঞ্চে, কূটনীতি, প্রতিরোধ এবং আঞ্চলিক ভারসাম্যের সূক্ষ্ম খেলায়।
রাশিয়া যখন সাবমেরিন, ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বাহিনীর প্রদর্শনী করছে, তখন ইরান তার শক্তি দেখাচ্ছে ভিন্ন ভাষায়, সমুদ্রপথ, আকাশসীমা এবং আঞ্চলিক জোটের জটিল জালে। যুদ্ধের আওয়াজ নয়, বরং অবস্থানের স্থিরতা। মস্কোর এই মহড়ার আরেকটি অংশে উঠে এসেছে ভয়ঙ্কর এক বার্তা। পারমাণবিক সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করছে রাশিয়া। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, এমনকি সাব অরবিটাল গতিপথে চলতে সক্ষম অস্ত্রের কথা বলা হচ্ছে, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করা হচ্ছে। ভ্লাদিমির পুতিনের ভাষায় এগুলো এমন অস্ত্র যার কোনো তুলনা নেই। পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত স্পষ্ট, ভারসাম্য আর আগের মতো নেই। এই ঘোষণার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে ন্যাটোর করিডরে। ইউরোপের রাজধানীগুলোতে ফিরে এসেছে পুরনো এক শীতল যুদ্ধের গন্ধ, কিন্তু এবার দৃশ্যপট আরও জটিল, আরও বিস্তৃত। কারণ বিশ্ব এখন আর দ্বিমেরু নয়, এটি বহুস্তরীয়, বহুপ্রান্তিক এক দাবার বোর্ড। এবং সেই বোর্ডে ইরানের উপস্থিতি আর শুধু আঞ্চলিক নয়, এটি এখন বৈশ্বিক সমীকরণের একটি অপরিহার্য অংশ। রাশিয়ার এই শক্তি প্রদর্শনের মাঝেই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভবিষ্যতের সংঘাত কি শুধুই ইউরোপ কেন্দ্রিক থাকবে, নাকি মধ্যপ্রাচ্য, ইউরেশিয়া আর পারস্য উপসাগর এক নতুন সমীকরণে জড়িয়ে পড়বে? ইরান এই প্রশ্নের উত্তর দিচ্ছে অবস্থানে, কখনো প্রতিরক্ষা কৌশলে, কখনো কূটনৈতিক বার্তায়, আবার কখনো আঞ্চলিক ভারসাম্যের নীরব স্থিতিতে। মস্কোর সাবমেরিন যখন সমুদ্রের অন্ধকারে গর্জন তোলে, তেহরান তখন সমুদ্র পথের নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাবের সূক্ষ্ম রেখা আঁকে। আকাশে যখন ক্ষেপণাস্ত্র উড়ে যায়, তখন ইরান তার প্রতিরক্ষা কাঠামোকে আরও স্তরবিন্যস্ত করে তোলে নিঃশব্দে। ইসরায়েলের আকাশে আগুনের ফুলকি উঠতেই মধ্যপ্রাচ্যের বাতাস বদলে গেল। বেইত-শেমেশের রাত যেন আচমকা যুদ্ধের মহড়া নয়, বরং ইতিহাসের গোপন দরজা খুলে দেয়া এক বিস্ফোরণ। যে বিস্ফোরণের শব্দ শুধু কংক্রিট কাঁপায়নি, কাঁপিয়ে দিয়েছে তেল আবিবের আত্মবিশ্বাসও। আর ঠিক সেখানেই নতুন করে নায়কের আসনে উঠে এসেছে ইরান। কারণ বহুদিন ধরেই তেহরান বলে আসছিল, ইসরায়েলের তথাকথিত অভেদ্য ঢাল আসলে কাঁচের দেয়াল, এক ধাক্কায় চুরমার হয়ে যেতে পারে। বেইত-শেমেশের বিস্ফোরণ ছিল যেন ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছেই, প্রবাদটির জীবন্ত সংস্করণ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি ছিল পরিকল্পিত পরীক্ষা, কিন্তু প্রশ্ন উঠছে, যদি সবই নিয়ন্ত্রণে থাকে, তবে রাতের অন্ধকারে এমন তীব্র বিস্ফোরণের দরকার কি ছিল? কেন আশেপাশের বাড়িগুলোর জানালা উড়ে গেল? কেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল আকাশ ছুঁয়ে ওঠা আগুনের মেঘ? ঘটনাস্থল ছিল টোমার নামের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের টেস্টিং জোন। এই প্রতিষ্ঠানই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও রকেট প্রযুক্তির গুরুত্বপূর্ণ কারিগর। আঙুলের ডগায় আগুন নিয়ে খেলা করতে গিয়ে যে হাত পুড়ে যেতে পারে, সেই পুরনো সত্যটাই যেন হাড়ে হাড়ে টের পেল তেল আবিব। সবচেয়ে বেশি আলোচনা এসেছে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই ব্যবস্থার উপরেই নির্ভর করে ইসরায়েল। কিন্তু বিস্ফোরণের পর আঞ্চলিক বিশ্লেষকদের প্রশ্ন, এই ছাতায় কি বড় ফাটল ধরেছে? গোদের ওপর বিস্ফোরার মতো ঘটনাস্থলের কাছেই রয়েছে সেদত মিখা ঘাঁটি, যাকে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কৌশলগত ক্ষেপণাস্ত্র অবকাঠামোর অংশ হিসেবে দেখা হয়। ফলে সন্দেহের আগুনে ঘি পড়েছে আরও বেশি। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে নাশকতা। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েলের নিরাপত্তা বলয় নিয়ে যে অহংকার ছিল, তাতে বড়সড় চিট ধরেছে। আর এই মুহূর্তে ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড়, যে কম কথা বলে কিন্তু চাল দেয় নিখুঁতভাবে। গত কয়েক বছরে তেহরান বারবার দেখিয়েছে, যুদ্ধ শুধু বোমাগুলি দিয়ে হয় না, মনস্তাত্ত্বিক চাপও এক ধরনের অস্ত্র। ইরানের কৌশল ঠিক সাপও মরবে, লাঠিও ভাঙবে না ধরনের। সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েও তারা এমন এক চাপ তৈরি করেছে, যাতে ইসরায়েল সবসময় অস্থিরতায় ভোগে। হিজবুল্লাহর সাম্প্রতিক হামলাগুলো সেই চাপকে আরও ঘনীভূত করেছে। দক্ষিণ লেবাননে একদিনে 33টি আক্রমণ, রকেট, ড্রোন, আর্টিলারি, বিস্ফোরণ, সব মিলিয়ে যেন আগুনে ঘি ঢালার পরিস্থিতি। সীমান্ত জুড়ে এখন এমন এক অবস্থা, যেখানে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন প্রবাদটি নতুন অর্থ পাচ্ছে। বহু বছর ধরে ইসরায়েল আকাশে আধিপত্য দেখালেও এখন প্রতিপক্ষেরা শিখে গেছে অসম যুদ্ধ কিভাবে লড়তে হয়। ইরানের শক্তি এখানে। তারা বুঝেছে, আমেরিকার মতো সুপার পাওয়ারের সঙ্গে ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াইয়ে নামলে ক্ষতি বেশি। তাই তারা তৈরি করেছে প্রক্সি নেটওয়ার্ক, ড্রোন বাহিনী, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল, যেন নদীর স্রোতের মতো। চোখে শান্ত, কিন্তু ভিতরে প্রচণ্ড টান। মধ্যপ্রাচ্যে এখন যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেখানে ইসরায়েলের প্রতিটি দুর্ঘটনাই রাজনৈতিক ভূমিকম্পে পরিণত হচ্ছে।
আমেরিকা হামলা করলো, ইসরায়েল হামলা করলো, গোটা পশ্চিমা দুনিয়া ঝাঁপিয়ে পড়ল, তবুও ইরান দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সংঘাতে দুই পক্ষের লক্ষ্য ছিল সম্পূর্ণ আলাদা। যুক্তরাষ্ট্রের জন্য এটা ছিল প্রভাব বিস্তারের খেলা, মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার লড়াই, এই সাম্রাজ্যের ক্ষমতা প্রদর্শন। আর ইরানের জন্য এটা ছিল টিকে থাকার যুদ্ধ, মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রাম, নিজেদের অস্তিত্ব রক্ষার মহাপরীক্ষা। দুটো আলাদা লক্ষ্য, দুটো আলাদা ফলাফল। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানকে নতজানু করতে, পারেনি। ইরান চেয়েছিল মাথা উঁচু রেখেছে। বরং আজ ইরান নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক নতুন পরাশক্তি হিসেবে। ইতিহাসের এই মোড়টা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। প্রথম মাস্টার স্ট্রোক, অসম যুদ্ধের কৌশল। ইরান জানত সরাসরি যুদ্ধে টেকা সম্ভব নয়। মার্কিন ইসরায়েল যৌথ শক্তির সামনে প্রচলিত কায়দায় লড়াই করা মানে নিশ্চিত পরাজয়। তাই ইরান বেছে নিল ভিন্ন পথ, অসম যুদ্ধের কৌশল। এই কৌশলের মূল মন্ত্র একটাই, প্রতিপক্ষকে হঠাৎ ধ্বংস করতে হবে না, ধীরে ধীরে দুর্বল করে দিলেই চলে। ফোঁটা ফোঁটা জলে পাথর কাটে, ইরান ঠিক সেই কাজটাই করল। প্রতিটি হামলায় বড় ক্ষতি নয়, কিন্তু প্রতিটি হামলায় একটু একটু করে শত্রুর শক্তি ক্ষয়, একটু একটু করে মনোবল ভাঙা, একটু একটু করে বার্তা পাঠানো, ইরানকে শেষ করা যাবে না। এই কৌশলে ইরান বেশ ভালোভাবেই সফল হয়েছে। দ্বিতীয় মাস্টার স্ট্রোক, মোজাইক প্রতিরক্ষা। ইরানের আরেকটি অসাধারণ কৌশলের নাম মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা। সাধারণত একটি দেশের প্রতিরক্ষা কাঠামো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়, মাথায় আঘাত করলে পুরো শরীর অসাড় হয়ে যায়। এটাই শত্রুর কৌশল। ইরান এই ফাঁদে পা দেয়নি, সে তার প্রতিরক্ষা কাঠামো পুরো দেশব্যাপী আলাদা আলাদা ব্লকে ছড়িয়ে দিয়েছে। একটা অংশ আক্রান্ত হলেও বাকি অংশ সক্রিয় থাকে, একটা ব্লক ধ্বংস হলেও অন্য ব্লক প্রতিরোধ বজায় রাখে। পুরো ব্যবস্থাটা যেন একটি জীবন্ত মোজাইক চিত্র, একটি টুকরো সরিয়ে নিলেও বাকি ছবি অক্ষুণ্ণ থাকে। সর্বাধুনিক মার্কিন সমরাষ্ট্র ইরানের কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছে, কিন্তু ইরানের মূল মনোবলে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি। তৃতীয় মাস্টার স্ট্রোক, আকাশের নতুন অস্ত্র। ইরান শুধু রক্ষণেই থেমে থাকেনি, আক্রমণেও নেমেছে, এবং সেই আক্রমণ দেখে পুরো বিশ্ব হতবাক। ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু আর ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় একের পর এক আঘাত হেনাচ্ছে ইরান। আর এই সক্ষমতা ইরান কিনে আনেনি, বাইরে থেকে পেয়েও আসেনি, সম্পূর্ণ নিজস্ব একাগ্রতায় অর্জন করেছে। চতুর্থ মাস্টার স্ট্রোক, মিত্রের জাল। একা লড়েনি ইরান, আঞ্চলিক মিত্রদের নিয়ে গড়েছে এক অদৃশ্য সামরিক জাল। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি গোষ্ঠী, ইরাকের মিলিশিয়া বাহিনী, সিরিয়ার রেজিস্ট্যান্স ফোর্স। প্রতিটি মিত্র ভিন্ন মাটিতে লড়ছে, প্রতিটি মিত্র শত্রুর শক্তি ক্ষয় করছে ভিন্ন কায়দায়। আর বাইরের মিত্রের কথা আলাদা করে বলার দরকার নেই, চীন আর রাশিয়া ইরানের পাশে আছে, এটুকু বললেই যথেষ্ট। ইতিহাসের রায়, যুক্তরাষ্ট্র বিজয়ী হয়নি, সর্বশক্তি দিয়েও ইরানকে বাগে আনতে পারেনি মার্কিন ইসরায়েল শক্তি। আর এই ব্যর্থতাই পাল্টে দিয়েছে পুরো ভূ রাজনীতির সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জমছে কালো মেঘ, কিন্তু এবার ঝড়টা যেন অন্যরকম, নিঃশব্দ, অদৃশ্য আর অনেক বেশি হিসেবে। প্রশ্নটা এখন সরাসরি, ইরান কি নতুন সশস্ত্র ফ্রন্ট খুলে এমন এক খেলা শুরু করতে যাচ্ছে যেখানে প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে? তেহরান যেন দাবার বোর্ড সাজিয়ে ফেলেছে, গুটি নড়ছে ধীরে, কিন্তু লক্ষ্য সরাসরি রাজা। ইয়েমেনের হুথিদের একটা সময়ে অনেকেই স্থানীয় বিদ্রোহী ভেবেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে সেই ছোট আগুনই আজ আঞ্চলিক শক্তির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন উঠছে, ইরান কি ঠিক সেই পথেই হাঁটছে? নতুন আরেকটি প্রক্সি শক্তি, নতুন এক অদৃশ্য বাহিনী? যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যেখানে সরাসরি শক্তি প্রদর্শনে বিশ্বাসী, ইরান সেখানে খেলছে দীর্ঘমেয়াদী খেলা। তারা জানে একটি সরাসরি যুদ্ধ মানে শুধু অস্ত্রের লড়াই না, বরং অর্থনীতি, কূটনীতি আর জনমতের লড়াইও। তাই তারা বেছে নিয়েছে অন্য রাস্তা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া সরাসরি বলেছেন, নতুন ফ্রন্ট, নতুন অস্ত্র, নতুন কৌশল। এই তিনটি শব্দই এখন পুরো অঞ্চলের জন্য অ্যালার্ম বেল। কিন্তু এই নতুন বলতে আসলে কি বোঝাচ্ছে তেহরান? প্রথমত, প্রক্সি নেটওয়ার্কের বিস্তার। ইরান ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এমন শক্তির জাল বুনেছে যেগুলো একদিকে স্থানীয়, অন্যদিকে কৌশলগতভাবে ইরানের সঙ্গে সংযুক্ত। এটা যেন মাকড়সার জাল, এক প্রান্তে টান দিলেই অন্য প্রান্ত কেঁপে ওঠে। দ্বিতীয়ত, অস্ত্রের বিবর্তন। সাম্প্রতিক যুদ্ধে শুধু মিসাইল আর আত্মঘাতী ড্রোন দিয়েই ইসরায়েলি স্থাপনাগুলোকে কাঁপিয়ে দিয়েছে তেহরান। এখন তারা বলছে এটা ছিল কেবল শুরু,
রাশিয়ার সহায়তায় উন্নত মিসাইল প্রযুক্তি, দীর্ঘপাল্লার হামলা সক্ষমতা আর নতুন প্রজন্মের ড্রোন, সব মিলিয়ে ইরান যেন নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজিয়েছে। তৃতীয়ত, পারমাণবিক ছায়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের কাছে পর্যাপ্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 90% উন্নীত করলে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যদি আগ্রাসন বাড়ে তাহলে তারা সেই পথেই হাঁটতে পারে। এটা ঠিক যেন পিঠ দেয়ালে ঠেকে গেলে বাঘও থেমে থাকে না। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানির প্রায় 20% এই সরু জলপথ দিয়ে যায়, আর সেই পথ এখন ইরানের প্রভাবের মধ্যে। মানে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে না, তেল দিয়েও লড়া হচ্ছে। যুক্তরাষ্ট্র এই সংকটের সমাধান খুঁজতে চীনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু ফল খালি হাতে ফেরা। এটা যেন ঢাকঢোল পিটিয়ে যাওয়া আর নিঃশব্দে ফিরে আসা। এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের কৌশলগত দুর্বলতাকে এই সামনে এনে দিয়েছে। অন্যদিকে ইরান সময়টাকে কাজে লাগিয়েছে নিখুঁতভাবে। যুদ্ধবিরতির সময়টাকে তারা ব্যবহার করেছে পুনর্গঠনের জন্য। নতুন কৌশল, নতুন পরিকল্পনা, নতুন প্রস্তুতি। এখন তারা শুধু প্রতিরোধ করছে না, তারা প্রস্তুত আক্রমণের জন্য। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে এক নতুন জাল তৈরি করেছে। মানে যুদ্ধ শুরু হলে সেটা হবে চারদিক থেকে চাপের খেলা। ইরান একা লড়বে না, তার নেটওয়ার্কে হবে আসল শক্তি। আর এই জায়গাতেই বদলে যাচ্ছে খেলার নিয়ম। আগে যুদ্ধ মানে ছিল দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ। এখন যুদ্ধ মানে একটি দেশের বিরুদ্ধে একাধিক অদৃশ্য শক্তির একযোগে আঘাত। এই নতুন বাস্তবতায় ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ অনেক বড়। 40 দিনের যুদ্ধ করলে, বোমা ফেললে, তারপরও যে দেশ মাথা তোলে সে দেশকে শেষ বলা যায় না। ইরান এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। একদিকে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যুদ্ধংদেহী পোস্ট, অন্যদিকে পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি 2-এর পরিকল্পনার গুঞ্জন। তবু তেহরান টলেনি, মাথা নয়নি, বরং পাল্টা বার্তা দিয়েছে। হুমকির ভাষায় কথা বললে জবাব পাবে, সম্মানের ভাষায় কথা বললে সম্মান পাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্স সম্মেলনে দাঁড়িয়ে যা বললেন সেটা কূটনৈতিক ভাষণ নয়, সেটা পোড়া মাটি থেকে উঠে আসা আওয়াজ। তিনি বলেছেন আমেরিকার হুমকি নতুন নয়, দশকের পর দশক ধরে এই ভয় দেখানো চলছে, কিন্তু ফলাফল কি? শূন্য। 40 দিনের যুদ্ধে যা পেয়েছে তার চেয়ে বেশি পাবে না। ইরান চাপে বাঁকে না, এটা তারা দেখেছে, অভিজ্ঞতা নিয়েছে। এই কথাগুলো ফাঁকা আস্ফালন নয়, পেছনে আছে একটি সামরিক বাস্তবতা যা ওয়াশিংটন ও তেল আবিবের ঘুম কেড়েছে। ইরানের হাতে আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব বলছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব 3, সেজ্জিল, খোররামশার, এগুলোর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েল থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। আর এখন ইরানি গণমাধ্যম থেকে আসছে আরও শীতল সংবাদ। 500টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM প্রস্তুত করা হচ্ছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, এই শহরগুলোর নাম উঠছে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে। আলাদাভাবে গুঞ্জন উঠেছে উত্তর কোরিয়ার হোয়াসং 15 ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ইরানে পৌঁছেছে, যে ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 13,000 কিলোমিটার, আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত। নিশ্চিত প্রমাণ এখনো নেই, কিন্তু পশ্চিমে উদ্বেগের ঢেউ উঠেছে। ইরানের এই শক্তির ভিত তৈরি হয়েছে দশকের পর দশকে নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে চীন ও উত্তর কোরিয়ার সহায়তায়। পর্বতের গভীরে খোদাই করা ক্ষেপণাস্ত্র শহর, শত শত মিটার নিচে চাপা পড়া সুরক্ষিত ঘাঁটি, এগুলো ধ্বংস করা মুখের কথা নয়। 40 দিন বোমা পড়েছে, তবু সব শেষ হয়নি। অন্যদিকে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ জাহাজের ছবি পোস্ট করেছেন, মানে ঝড়ের আগের নীরবতা। পেন্টাগন নাকি 3টি পরিকল্পনা নিয়ে ভাবছে। একটিতে ইরানের সামরিক ঘাঁটি ও অবকাঠামোয় তীব্র হামলা, দ্বিতীয়টিতে বিশেষ বাহিনী পাঠিয়ে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা সুরক্ষিত করা, আর তৃতীয়টিতে হক দ্বীপ দখল, ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে বলেছেন প্রয়োজনে আরও বাড়ানোর পরিকল্পনাও আছে। কি পরিকল্পনা খুলে বলেননি, কিন্তু আলোচনার টেবিলে সব থমকে আছে। পরোক্ষ আলোচনা চলছে, কিন্তু দুই পক্ষই একে অপরের দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছে। ট্রাম্প চাইছেন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেয়া। তেহরান বলছে আমেরিকার কথায় বিশ্বাস করার কারণ নেই, বহু বছর ধরেই তারা এই খেলা খেলছে, ফল মেলেনি। আগুনে পুড়লে সোনা যেমন আরও খাঁটি হয়, ইরানও যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দাবি করছে। নত যেন না হওয়ার এই জেদ, এটাই এখন তেহরানের সবচেয়ে বড় অস্ত্র, ক্ষেপণাস্ত্রের চেয়েও হয়তো ধারালো। অহংকারের পতন হয় নীরবে,
বোমার শব্দ নয়, বরং সেই মুহূর্তে যখন বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, প্রতিবেশীরা দরজা বন্ধ করে আর শত্রু টের পায় যে সোনার খাঁচার পাখিটা আসলে একাই আছে। সংযুক্ত আরব আমিরাত ঠিক সেই মুহূর্তটা পার করছে, আর ইরান দূর থেকে দেখছে এবং হাসছে। মাত্র 50 বছর আগে মরুভূমির এক টুকরো রাজ্য, তেল এলো, পয়সা এলো, আর তার সাথে এলো উচ্চাকাঙ্ক্ষা। শেখ মোহাম্মদ বিন জায়েদের নেতৃত্বে আমিরাত নিজেকে গড়ে তুলল অন্যভাবে। শুধু তেলের উপর বসে থাকেনি, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্র বানিয়েছে, বন্দর বানিয়েছে, সার্বভৌম তহবিল ঝেলেছে বিশ্বের নানা প্রান্তে। ইয়েমেনে প্রক্সি যুদ্ধ, সুদানে প্রভাব বিস্তার, আফ্রিকায় ঘাঁটি। ছোট দেশ কিন্তু লম্বা হাত। মার্কিন সামরিক কর্মকর্তারা আদর করে নাম দিয়েছিলেন লিটল স্পার্টা। প্রাচীন গ্রিসের যুদ্ধবাজ নগর রাষ্ট্রের সাথে তুলনা, ছোট কিন্তু ভয়ঙ্কর। কম সংখ্যক মানুষ, বিশাল সামরিক খরচ, আধুনিক অস্ত্র। আবুধাবি এই তকমাটা গায়ে মেখে গর্বিত হয়েছিল, কিন্তু গর্বের বাড়া ভাতে ইরান ছাই দিয়েছে। ইরানের একটি সিদ্ধান্ত, আমিরাতের বহু প্রশ্ন। ইরানের ইসলামিক গার্ড যখন উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোতে একের পর এক আঘাত করেছে, আমিরাত তখন বুঝতে পেরেছে তার সব হিসাব ভুল ছিল। বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা আছে দুবাইতে, আন্তর্জাতিক বীমা কোম্পানি, প্রবাসী কর্মী, লজিস্টিক্স হাব, সবকিছু নিয়ে আমিরাত নিজেকে নিরাপদ বন্দর হিসেবে বিক্রি করেছিল। ইরান সেই নিরাপদ বন্দরেই ঢিল ছুঁড়েছে। বার্তাটা সরল, তোমার সম্পদই তোমার দুর্বলতা। বিনিয়োগকারীরা ভয় পেলে, বীমা কোম্পানি ঝুঁকি বাড়ালে, প্রবাসীরা চলে গেলে আমিরাতের চকচকে খরচটা থাকবে, ভেতরটা ফাঁকা হয়ে যাবে। এটাই ইরানের কৌশল, সরাসরি যুদ্ধ নয়, বরং অনিশ্চয়তা তৈরি করা। ভয়টাই হাতিয়ার। বন্ধুরা গেল কোথায়? আমিরাত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মিত্রদের কাছ থেকে। রাশিয়া থেকে $বিলিয়ন বিনিয়োগ এসেছে আমিরাতে। যুদ্ধ নিষেধাজ্ঞায় পড়া রুশ ধনকুবেরা দুবাইতে আশ্রয় নিয়েছেন, কিন্তু সংকটের সময়ে মস্কো সামরিক সহায়তা দেয়নি। চীন উদ্বেগ প্রকাশ করে চুপ করে গেছে, আর ওয়াশিংটন মৌখিক আশ্বাস দিয়েছে, কিন্তু ইরানকে কার্যকরভাবে ঠেকানোর কোনো পদক্ষেপ নেয়নি। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। দীর্ঘদিনের বন্ধুরা চরম সংকটে পাশে না দাঁড়িয়ে মধ্যস্থতাকারী সেজেছে। এই একটি পোস্টেই বলে দেয় আমিরাত কতটা একা। মোহাম্মদ বিন জায়েদ প্রতিবেশীদের ডাকলেন যৌথ সামরিক অভিযানে। সৌদি আরব এলো না, কাতার এলো না, ওমান মধ্যস্থতার পথ বেছে নিল। যে প্রতিবেশীদের আমিরাত একসময় নিজের ছায়ায় রাখতে চেয়েছিল, তারাই আজ মুখ ঘুরিয়ে দিল। বিপদের বন্ধুই আসল বন্ধু। আমিরাত সেই পরীক্ষায় একেবারে শূন্য পেল। ইরানের সহনশীলতা, আমিরাতের সীমাবদ্ধতা। আমিরাত পাল্টা হামলা করেছে, ইরানের ভেতরে বিমান হামলা চালিয়েছে, কিন্তু শক্তির ভারসাম্য ফেরেনি। কারণটা বোঝা কঠিন নয়। ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি সহ্য করতে পারে অনেক বেশি। বহু দশক ধরে নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থেকে, অভাবের সাথে সংসার করে ইরান একটি কঠিন মনোবল তৈরি করেছে। আমিরাতের আধুনিক যুদ্ধ বিমান আছে, প্রশিক্ষিত সেনা আছে, কিন্তু নাগরিকদের কষ্ট সহ্য করানোর রাজনৈতিক সক্ষমতা নেই। দুবাইয়ের ঝকঝকে জীবনযাত্রায় অভ্যস্ত মানুষ দীর্ঘস্থায়ী যুদ্ধের মানসিক প্রস্তুতি রাখে না। ইরান এই পার্থক্যটা জানে, তাই সে ক্ষয়ের যুদ্ধ খেলছে। আমিরাতকে ক্লান্ত করো, অনিশ্চিত করো, একা করো। আকাশে আবার যুদ্ধের দামামা। ইরানকে এবার ইউরোপ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাচ্ছে। যুদ্ধের মেঘ কখনো থামে না, কখনো শুধু দিক বদলায়, আর সেই মেঘই এখন ঘন হচ্ছে ইউরোপের আকাশে। মধ্যপ্রাচ্যের আগুন কি এবার ইউরোপের দরজায় এসে কড়া নাড়ছে? ব্রাসেলস যখন হিসাব কষছে আতঙ্কের, তখন তেহরান দাঁড়িয়ে আছে এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাসে। ইতিহাসের পাতায় নতুন প্রশ্ন, ইরান কি এবার যুদ্ধকে সীমান্তের বাইরে নিয়ে যেতে প্রস্তুত? একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ পুনরায় শুরুর ইঙ্গিত, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বাড়তে থাকা অস্বস্তি। সব মিলিয়ে যেন কূটনীতিক টেবিল উল্টে পড়ার উপক্রম। ইউরোপীয় কর্মকর্তারা এখন প্রকাশ্যে স্বীকার করছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এর নেটওয়ার্ক নাকি ইউরোপ জুড়ে সক্রিয়, আর এই স্বীকারোক্তি ব্রাসেলসকে ঠেলে দিয়েছে এক অজানা দুশ্চিন্তার গহ্বরে। ইউরোপীয় পার্লামেন্টে আলোচনার সময় আইন প্রণেতা হান্না নিউম্যান সতর্ক করেন, ইরানের স্লিপার নেটওয়ার্ক এখনও পুরোপুরি ভাঙা হয়নি। তার ভাষায়, ঝড় থেমে যায়নি, শুধু দিগন্তে অপেক্ষা করছে। এই মন্তব্যের পর থেকেই ইউরোপের নিরাপত্তা মহলে শুরু হয় নতুন চাপা উত্তেজনা, কারণ ইরানকে এখন আর শুধু মধ্যপ্রাচ্যের শক্তি হিসেবে দেখা হচ্ছে না, বরং এক এক্সট্রা রিজিওনাল রিয়ালিটি হিসেবে।
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা পর্যন্ত সতর্ক করেছে, যুদ্ধ পরিস্থিতি আরও বাড়লে ইরান ইউরোপে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারে, বিশেষ করে ইহুদি ও ইসরায়েলি প্রতিষ্ঠান এবং ইরানি বিরোধীদের লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই আগুন নিয়ে খেলছে, নাকি তারা শুধু প্রতিরোধের ভাষা বলছে? তেহরানের পক্ষ থেকে আসা বার্তা অবশ্য একেবারে স্পষ্ট এবং তাতে কোনো দ্বিধা নেই। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আবারও আক্রমণ শুরু হয় তাহলে এই যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে তার বাইরে। একটি বাক্যে তারা যেন পুরো কূটনৈতিক মানচিত্র উল্টে দিয়েছে। যুদ্ধকে আমরা এবার আঞ্চলিক রাখবো না। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক কঠিন বার্তা। ইরান যেন বলছে, যুদ্ধ যদি দরজায় আসে তাহলে আমরা তাকে শুধু দরজায় থামাবো না। ইউরোপ যখন এই বক্তব্য নিয়ে বিশ্লেষণ করছে, তখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ পরিকল্পনা নিয়েও নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। আর এই স্থগিতাদেশের পেছনে মূল কারণ সম্ভাব্য ভয়ঙ্কর প্রতিক্রিয়া। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো, উপসাগরীয় স্থিতিশীলতা সবকিছুই এক বিস্ফোরক পরিস্থিতির দিকে যেতে পারে। আর সেই বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে থাকত ইরানের পাল্টা আঘাত। ইরান অবশ্য এই পুরো পরিস্থিতিকে দেখছে ভিন্ন রকমভাবে। ভিন্ন চোখে। তাদের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সরে এসেছে কারণ তারা ইরানের শক্ত প্রতিক্রিয়ার ভয় পেয়েছে। ইরানের এই আইন প্রণেতা স্পষ্ট ভাষায় বলেন, শক্তিই একমাত্র ভাষা যা ওয়াশিংটন বোঝে, আর সেই ভাষায় ইরান কথা বলার জন্য প্রস্তুত। ইউরোপের ভেতরে এখন দ্বিধা, একদিকে নিরাপত্তার আশঙ্কা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। ইরানকে থামাতে গিয়ে কি নতুন যুদ্ধের দরজা খুলে যাবে? আগুনের সামনে দাঁড়িয়ে ইরান, এবার যুদ্ধ শুরু হলে ছড়াবে, সীমান্ত ছাড়িয়ে যাবে। আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান যখন পারস্য উপসাগরের আকাশ কাঁপাচ্ছে, তখন তেহরানের এক বৃদ্ধ কিন্তু অটল মানুষ মাইক্রোফোনের সামনে বললেন মাত্র একটি বাক্য, এবারের যুদ্ধ আঞ্চলিক থাকবে না। ট্রাম্প ভাবছেন ইরান শেষ, নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, নেতারা নেই। হোয়াইট হাউসের মাইক্রোফোনে দাঁড়িয়ে তিনি বললেন তারা আলোচনার জন্য মরিয়া। কিন্তু মোস্তফা খামেনি বললেন উল্টো কথা। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি পরিষ্কার জানিয়ে দিলেন, ইরান কখনো আত্মসমর্পণ করেনি, করবেও না। তার ভাষায়, আমাদের ইতিহাস ও সভ্যতা এটাই বলে, হাজার বছরের পারস্য সভ্যতা যাদের শিরায় বইছে তারা হুমকিতে মাথা নত করে না। এই বার্তাটাই দিলেন তিনি। হরমুজ প্রণালী, এই সরু জলপথ দিয়ে প্রতিদিন যায় পৃথিবীর প্রায় 20% তেল ও গ্যাস। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সবার তেল এই পথে বের হয়। ইরান বহু আগেই ঠিক করে রেখেছে, যুদ্ধ হলে এই গলা টিপে ধরবে সে। হরমুজ বন্ধ মানে বিশ্বের তেলের দাম রাতারাতি আকাশ ছুঁবে। ইউরোপ, এশিয়া, আমেরিকা কেউ বাদ যাবে না। পেট্রোলের দাম চড়বে, মালবাহী জাহাজ থামবে, অর্থনীতি টলমল করবে। এটাই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। যুদ্ধ করতে হয় না, শুধু একটি প্রণালীর মুখ আটকে দিতে হয়। আর এই কারণেই ট্রাম্পের উপসাগরীয় মিত্ররা রাতের ঘুম হারিয়েছেন। ইউরেনিয়াম যে তাস ছাড়বে না তেহরান। আলোচনা টেবিলে ট্রাম্প চাইছেন একটাই জিনিস, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। ওয়াশিংটনের দাবি, এই মজুদ থাকলেই পরমাণু অস্ত্র তৈরির পথ খোলা থাকে। কিন্তু তেহরান বলছে না। ইরানের হিসেব সহজ, এই মজুদ তাদের শেষ দর কষাকষির হাতিয়ার। এটা ছেড়ে দিলে টেবিলে আর কিছুই থাকবে না। তাই তারা বাজি ধরেছে সময়ের উপর। ট্রাম্প কি সত্যিই আরেকটি দীর্ঘ যুদ্ধে ঝুঁকি নেবেন? সেই যুদ্ধ যেটায় সৌদি আরবের তেলক্ষেত্র পুড়বে, দুবাইয়ের আকাশচুম্বী ভবনে কাঁপন ধরবে। 1980 থেকে 88 সালের ইরান ইরাক যুদ্ধে 8 বছর ধরে লক্ষাধিক মানুষ মারা গেছে। ইরাক জিততে পারেনি, সাদ্দামের পেছনে পশ্চিমা মদদ ছিল, তবু ইরান ভাঙেনি। এই জাতির হাড়ে হাড়ে মিশে আছে প্রতিরোধের সংস্কৃতি। হাজার বছরের পারস্য সাম্রাজ্যের উত্তরসূরিরা এত সহজে মাথা নোয়ায় না। খামেনি যখন বললেন যুদ্ধ ট্রান্স রিজিওনাল হবে, তখন কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন উঠল, তিনি ঠিক কি বোঝাতে চাইলেন? হিজবুল্লাহ লেবাননে, হামাস গাজায়, হুথিরা ইয়েমেনে, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া, এরা সবাই ইরানের তৈরি করা একটি জাল প্রতিরোধের লক্ষ্য। একটা দেশে আঘাত লাগলে পুরো জাল কাঁপে। তার মানে যুদ্ধ শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলে রকেট পড়বে, উপসাগরীয় দেশে ড্রোন হামলা হবে, লোহিত সাগরে জাহাজ আটকাবে হুথিরা, বিশ্বের সরবরাহ শৃঙ্খল আরও একবার ঢলে উঠবে। এই চিত্র আঁকলেই বোঝা যায় কেন ট্রাম্পের উপসাগরীয় মিত্ররা চাইছেন আলোচনা, যুদ্ধ নয়। ট্রাম্প জিতেছেন কিছু, খামেনিও হারেননি সব। ইরানের সামরিক শক্তি কমেছে, কিন্তু তাদের কৌশলগত অবস্থান এখনো শক্ত।
হরমুজ প্রণালী এখনও তাদের হাতের মুঠোয়। ইউরেনিয়াম মজুদ এখনও টেবিলে আছে, আর খামেনির সেই সতর্কবার্তা এখনও বাতাসে ভাসছে।